দশম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে সহজ পাঠ ইউটিউব চ্যানেলে স্বাগত ও আমন্ত্রণ জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী আমরা আলোচনা করছি জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। আজ আমরা প্রশ্নোত্তর পর্বে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র থেকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। আজ আমাদের পর্ব 15 অর্থাৎ পঞ্চদশ পর্ব। পঞ্চদশ পর্বে আমরা যদি স্নায়ুতন্ত্রের প্রশ্নোত্তর পর্ব আরম্ভ করি তাহলে প্রথমেই আমরা চলে যাব মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। যার প্রথম কোশ্চেনটি হচ্ছে মায়োলিন আবরণী দেখা যায় 4টি অপশন। এ হচ্ছে সকল নিউরনের অ্যাকশনে, বি হচ্ছে যে কোনো কোনো নিউরনের ডেনড্রনে, সি হচ্ছে সকল নিউরনের অ্যাকশনে ও ডেনড্রনে, ডি হচ্ছে কোনো কোনো নিউরনের অ্যাকশনে। সঠিক উত্তর মায়োলিন আবরণী দেখা যায় কোনো কোনো নিউরনের অ্যাকশনে, হলুদ রঙের মার্ক করা আছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হলো অপটিক, অকিউলোমোটর, ভেগাস, অলফ্যাক্টরি। 4টি অপশন, সঠিক উত্তর অকিউলোমোটর, হলুদ রঙের মার্ক করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তৃতীয় কোশ্চেন মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 4টি অপশন, 10 জোড়া, 12 জোড়া, 31 জোড়া এবং 24 জোড়া। 31 জোড়া সঠিক উত্তর। 4 নম্বর হচ্ছে যে মানুষের ক্ষেত্রে কত বছর বয়সে প্রেস বায়োপিয়া দেখা যায়? 4টি অপশন, এ 20 এর ঊর্ধ্বে, 20 বছর বয়সের ঊর্ধ্বে, বি হচ্ছে 40-এর নিচে, সি হচ্ছে যে 40-এর ঊর্ধ্বে এবং ডি হচ্ছে যে 30-এর ঊর্ধ্বে। সঠিক উত্তর সি, 40 বছর বয়সের ঊর্ধ্বে মানুষের ক্ষেত্রে প্রেস বায়োপিয়া দেখা যায়। 5 নম্বর কোশ্চেন হচ্ছে যে নিউরো ট্রান্সমিটারের একটি কাজ। 4টি অপশন, ঘাম নিঃসরণ করা, বি হচ্ছে স্নায়ু স্পন্দন প্রবাহিত করা, সি হচ্ছে যে স্নায়ুকোষে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করা এবং ডি হচ্ছে যে স্নায়ুকোষ থেকে হরমোন নিঃসরণ করা। সঠিক উত্তর স্নায়ু স্পন্দন পরিবাহিত করা, যেটা হলুদ রঙের মার্ক করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের পর আমরা যদি চলে যাই অতি সংক্ষেপে উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1। সেখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম কি? সঠিক উত্তর স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো নিউরোগ্লিয়া। 2 নম্বর হচ্ছে যে মেনিনজেস কি? মস্তিষ্কের বাইরে ত্রিস্তরী আবরণীকে মেনিনজেস বলা হয়। তৃতীয় কোশ্চেন একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। ভেগাস নার্ভ হলো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ। 4 নম্বর হচ্ছে যে মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য কি ধরনের চশমা ব্যবহৃত হয়? অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়া ত্রুটি দূর করা সম্ভব। 5 নম্বর কোশ্চেন হচ্ছে যে লাইসোজাইম উৎসেচক কোথায় অবস্থিত? লাইসোজাইম উৎসেচক অশ্রুগ্রন্থি থেকে নিঃসৃত অশ্রুতে অবস্থিত। এই লাইসোজাইম উৎসেচকটা কি করে না ব্যাকটেরিয়া ধ্বংস করতে কাজে লাগে। 6 নম্বর কোশ্চেন কি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে এগুলি গেল অতি সংক্ষেপে উত্তর দাও। এবারে অতি সংক্ষেপে উত্তর দেওয়ার পর যদি আমরা দেখে নিই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2। সেখানে প্রথম কোশ্চেনটা কি না প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা কি না প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে সাধারণত সংজ্ঞাবহ যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা। দ্বিতীয় কোশ্চেন কি ক্যাটারাক্ট বা ছানি পড়া কাকে বলে এবং এই ত্রুটি কীভাবে দূর করা যায়? তাহলে ক্যাটারাক্ট প্রথমে কাকে বলে? বেশি বয়স্ক মানুষের ক্ষেত্রে লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টিশক্তি ব্যাহত হয়, একে ক্যাটারাক্ট বা ছানি পড়া বলা হয়। এবারে এই ত্রুটি কীভাবে দূর করা সম্ভব না সার্জারির মাধ্যমে যদি ওই আক্রান্ত অস্বচ্ছ লেন্সটিকে সরিয়ে দেওয়া হয়, নিয়ে একটি ক্ষুদ্র প্লাস্টিকের লেন্স যদি আইরিসের পেছনে আটকে দেওয়া হয়, তাহলে এই ক্যাটারাক্ট বা ছানি পড়া ত্রুটি দূর করা সম্ভব। 3 নম্বর কোশ্চেন কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অর্থাৎ CSF এর 2টি কাজ লেখো। প্রথম কাজ হচ্ছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করা হচ্ছে এর প্রথম কাজ, এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে স্নায়ুকোষকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে। 3 নম্বর কোশ্চেনের পর আমরা 4 নম্বর কোশ্চেন যদি দেখি তাহলে দেখবো যে নিউরো ট্রান্সমিটার কি, উদাহরণ দাও। তাহলে কি নিউরো ট্রান্সমিটার সংজ্ঞা? যেসব রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে বা পেশিতে স্নায়ুস্পন্দন প্রবাহিত হওয়ার সময় নিউরন থেকে সাইন্যাপসে খরিত হয় তাদের নিউরো ট্রান্সমিটার বলা হয়, অর্থাৎ ওই রাসায়নিক পদার্থটাকে নিউরো ট্রান্সমিটার বলা হয়। তাহলে অ্যাসিটাইল কোলিন হলো একটা নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে যে 5 নম্বর দূরের ও কাছের বস্তু দেখার জন্য চোখের যে সিলিয়ারি পেশি আছে সেই সিলিয়ারি পেশির ভূমিকাগুলি কী কী? তাহলে দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশির ভূমিকাগুলো এটা একটা প্রবাহের সাহায্যে দেখানো হয়েছে যে প্রথমে হচ্ছে সিলিয়ারি পেশি শিথিলীকরণ বা যদি প্রসারণ যদি হয় তাহলে স্বভাবতই লেন্স পাতলা হয়ে যাবে, অর্থাৎ অবতল লেন্স পরিণত হবে, তখন ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি হবে, তাহলে দূরের বস্তু দৃশ্যমান
হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে যে কাছের বস্তু দেখার জন্য সিলিয়ারি পেশি ভূমিকাটা কীরকম? না, সিলিয়ারি পেশি সংকোচন হবে, তাহলে সংকোচন হলে লেন্সের বক্রতা বৃদ্ধি হবে, লেন্সের বক্রতা বৃদ্ধি হলে কী হবে? লেন্স মোটা হবে এবং উত্তল হবে, তারপরে তাহলেই ফোকাস দৈর্ঘ্য হ্রাস পাবে, এবারে তারপরেই যে কাছের বস্তু দৃশ্যমান হবে। তাহলে এই হলো সিলিয়ারি পেশি ভূমিকা কাছের বস্তু এবং দূরের বস্তু দর্শনের ক্ষেত্রে। তারপর 6 নম্বর কোশ্চেন কি না, জন্মগত প্রতিবর্ত ও অর্জিত প্রতিবর্তের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেনটা ঠিক দেখা যাচ্ছে না, বাট কোশ্চেনটা হচ্ছে যে জন্মগত প্রতিবর্ত ও অর্জিত প্রতিবর্তের মধ্যে পার্থক্য লেখো। যেটা প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? যেসব প্রতিবর্ত ক্রিয়া পূর্বপুরুষ থেকে প্রাপ্ত স্থির ও কোনো শর্তের অধীন নয় তাদের জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত বলা হয়। আর অর্জিত প্রতিবর্ত কাকে বলে? যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয়, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় এবং নির্দিষ্ট শর্তের অধীন, তাদের অর্জিত বা শর্তাপেক্ষ প্রতিবর্ত বলা হয়। এবার জন্মগত প্রতিবর্তের উদাহরণ কি না, জন্মের সাথে সাথে যে শিশুর যে স্তন্য পান করার ইচ্ছা, এটা হচ্ছে যে জন্মগত প্রতিবর্তের একটা উদাহরণ। অপরদিকে অর্জিত প্রতিবর্তের উদাহরণ কি না, অর্জিত প্রতিবর্তের উদাহরণ হিসেবে বলা যায় যে শিশুর কথা বলতে শেখা বা মুখস্থ করে আবৃত্তি করা ইত্যাদি হচ্ছে যে অর্জিত প্রতিবর্তের উদাহরণ। তাহলে এই দুটি হলো জন্মগত প্রতিবর্ত এবং অর্জিত প্রতিবর্তের পার্থক্য। এবারে আমরা চলে যাব দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান 5। তোমরা প্রথমে লক্ষ্য করতে পারছো যে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে একটি আদর্শ নিউরনের গঠন চিত্র সহকারে বর্ণনা করো। যখন সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ যদি তোমরা আমাদের এই সহজ পাঠ ইউটিউব চ্যানেলের জীবনবিজ্ঞানের 10ম শ্রেণীর জীবনবিজ্ঞানের 9ম পর্বটি দেখো, তাহলে সেখানে স্নায়ুকোষ বা নিউরনের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তবু এটা যখন ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে আরেকবার আলোচনা করে দিচ্ছি। তাহলে আমরা সবাই জানি যে নিউরন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে যে কোষ দেহ, যার প্রথমটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহটা কীরকম না, কোষ দেহটি গোলাকার, ডিম্বাকার, শঙ্খাকার বা নক্ষত্রাকার হতে পারে। এবার কোষ দেহের অনেকগুলি অংশ দেখা যায়, যেমন কোষ ঝিল্লি, নিউরোপ্লাজম, নিউক্লিয়াস, কোষাঙ্গাণু, নিজলদানা, নিউরোফাইবিল। এইগুলো আগের বিশদে আলোচনা করা হয়েছে বলে এখন আর আলোচনা করছি না। এর পরবর্তী ক্ষেত্রে কোষ দেহের পর যেটা আছে সেটা হচ্ছে যে দ্বিতীয় অংশটা, সেটা হচ্ছে প্রবর্ধক। নিউরনের কোষ দেহ থেকে নির্গত যে সূক্ষ্ম সূত্রকার অংশগুলিকে দেখা যায়, সেগুলি হচ্ছে যে প্রবর্ধক বলা হয়। তাহলে আবার এই প্রবর্ধক আবার দু রকমের, একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে অ্যাকশন। তাহলে ডেনড্রন কাকে বলে না, কোষ দেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখাযুক্ত যে প্রবর্ধকগুলি স্নায়ুস্পন্দন পূর্ববর্তী নিউরন থেকে গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করে, তাদের ডেনড্রন বলা হয়। প্রতিটি ডেনড্রন আবার অনেক শাখায় বিভক্ত, তাই এদের ডেনড্রাইটও বলা হয়। আর অ্যাকশন কি, দ্বিতীয় যেটা প্রবর্ধক, সেটা হচ্ছে যে নিউরনের যে দীর্ঘ প্রবর্ধক স্নায়ুস্পন্দনকে কোষ দেহ থেকে পরবর্তী নিউরনে বহন করে নিয়ে যায়, তাদের অ্যাকশন বলা হয়। এবারে অ্যাকশনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা আগেই বলে দিচ্ছি, বারবার বলছি, সেই জন্য আমরা এখানে আর ডিটেলসে আলোচনা করছি না, তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার যদি আমরা দ্বিতীয় কোশ্চেনের দিকে চলে যাই, সেটা হচ্ছে যে সাইন্যাপস কি, সাইন্যাপসের মাধ্যমে স্নায়ুস্পন্দন কীভাবে প্রবাহিত হয় বর্ণনা করো, এবং তাছাড়া স্নায়ুগ্রন্থির কাজগুলি উল্লেখ করো। এখানে স্নায়ুগ্রন্থির কাজগুলি উল্লেখ কর কোশ্চেনটা যদি দেওয়া আছে, কিন্তু উত্তরটা দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে যে 5 নম্বরের কোশ্চেন 2+3, সাইন্যাপসের সংজ্ঞাটা 2 নম্বর এবং সাইন্যাপসের মাধ্যমে কীভাবে স্নায়ুস্পন্দন প্রবাহিত হয় সেটা 3 নম্বরের কোশ্চেন, অর্থাৎ ওই কোশ্চেনটা বেশি পড়ে গেছে। যদিও তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে ওটাকে পড়ে রাখতে পারো, যেটা আমাদের আগে যখন আমরা আলোচনা করেছি, পর্বতে যখন আলোচনা করেছি সিলেবাস ভিত্তিক, তখন ওটা আলোচনা করা আছে। আচ্ছা, সাইন্যাপস কাকে বলে প্রথমেই? তাহলে দুটি নিউরনের যে সংযোগস্থলে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, তাকে সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বলা হয়। এইবারে যেটা 3 নম্বরের কোশ্চেন, সেটা হচ্ছে যে সাইন্যাপসের মাধ্যমে স্নায়ুস্পন্দন কীভাবে প্রবাহিত হয় বর্ণনা করো। তাহলে সাইন্যাপসের মাধ্যমে এক নিউরন থেকে অপর নিউরনের স্নায়ুস্পন্দন প্রবাহিত হয়, এটা আমরা জানি। এবারে স্নায়ু উদ্দীপনা যখন কোষ দেহ থেকে অ্যাকশনের মাধ্যমে স্নায়ু সন্নিধিতে বা প্রান্ত সন্নিধিতে পৌঁছালে কি হয় না, অ্যাসিটাইল কোলিন মানে হচ্ছে যে ওই নিউরোট্রান্সমিটার পূর্ণ থলিগুলি উদ্দীপিত হয়। উদ্দীপিত হলেই কী হবে, বিদীর্ণ হবে। বিদীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে প্রান্ত সন্নিধি পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে চলে আসে। সেখান থেকে উদ্দীপনা ওই অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনে পৌঁছে যায়। তোমরা ছবিতে লক্ষ্য করতে পারছো, পূর্ববর্তী নিউরন এবং পরবর্তী নিউরন উদ্দীপনা যেই এলো, সেই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে নিউরনের নিচে একদম যেখানে ওই অ্যাসিটাইল কোলিন পূর্ণ থলিগুলি আছে, উদ্দীপনা আসার সঙ্গে সঙ্গে উদ্দীপিত হলো এবং বিদীর্ণ হয়ে গেল। ফলে অ্যাসিটাইল কোলিন যে পরবর্তী নিউরনে পড়লো, সেই তখনই উদ্দীপনাটা ওই অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনে চলে এলো। এইভাবে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত হয়। তাহলে আবার বলছি, স্নায়ু গ্রন্থির কাজগুলি এখানে আর ডিটেলসে ডিসকাস করা নেই, তোমরা পাঠ্যসূচির যে ভিডিওটা আছে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আচ্ছা,
এবার 3 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে মানুষের চোখের বিভিন্ন অংশগুলি চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে যে ছবিটি হচ্ছে একটা লম্বচ্ছেদে অক্ষিগোলকের বিভিন্ন অংশ চিহ্নিত করা আছে, যেখানে তোমরা লক্ষ্য করতে পারছো অন্ধবিন্দু, অপটিক স্নায়ু, তারপর রেটিনা, কোরয়েড, স্ক্লেরা, সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশিটা যাকে বলা হচ্ছে, কর্নিয়া, আইরিস, তারারন্ধ্র, লেন্স, অ্যাকোয়াস হিউমারকে উল্লেখ করা আছে, ভিট্রিয়াস হিউমারকে বলা আছে, তারপর পিতবিন্দুকেও দেওয়া আছে। তাহলে যখন যদি পরীক্ষায় যদি এরকম কোশ্চেন যদি পড়ে, তাহলে সুন্দরভাবে ছবিটা এঁকে এই সমস্ত চোখের এই সমস্ত অংশগুলিকে তোমরা যদি দেখিয়ে দাও, তাহলে আশা করা যায় যে তোমরা ফুল মার্কস পাবে। আচ্ছা, এবারে তৃতীয় কোশ্চেনের পর যদি আমরা চতুর্থ কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে যে প্রতিবর্ত ক্রিয়া কীভাবে সম্পন্ন হয় প্রবাহ তালিকার মাধ্যমে উল্লেখ করো, এবং প্রাত্যহিক জীবনে যে বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্বগুলি আছে সেগুলি উল্লেখ করো। তাহলে 3 নম্বরের কোশ্চেন হচ্ছে 5-এর মধ্যে 3+2, 3 নম্বরটা হচ্ছে যে কীভাবে ওই প্রবাহ তালিকার মাধ্যমে কীভাবে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে প্রথমেই যে পয়েন্টটা সেটা হচ্ছে যে গ্রাহক বা রিসেপ্টরের মাধ্যমে সংজ্ঞাবহ উদ্দীপনা গ্রহণ করা হয়। তার মানে হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর সংজ্ঞাবহ উদ্দীপনাকে গ্রহণ করলো, তারপর এই সংজ্ঞাবহ উদ্দীপনাটা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে পৌঁছে যায়। তৃতীয় পয়েন্টটা কি না, সুষুম্না কাণ্ড স্নায়ু কেন্দ্র হিসাবে সংজ্ঞাবহ উদ্দীপনাকে আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত করে। নেক্সট পয়েন্ট কি না, ওই আজ্ঞাবহ উদ্দীপনা বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কারকে পৌঁছে দেয়। আর কারক কোনগুলো, পেশি বা গ্রন্থি, এগুলো হচ্ছে কারক। এই কারক হিসাবে পেশি এই উদ্দীপনায় উদ্দীপিত হয়ে সাড়া দেয়। তাহলে এটা হচ্ছে যে প্রবাহ তালিকার সাহায্যে কীভাবে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় তার একটা ফ্লো চার্ট। এইবারে যদি আমরা 2 নম্বরের কোশ্চেন অর্থাৎ প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্তের গুরুত্ব উল্লেখ করো যেটা বলা আছে সেইটা কোশ্চেন দেখি, তাহলে দেখবো যে প্রাত্যহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব অপরিসীম বা অসীম, এটা আমরা জানি। যেমন 1 নম্বর হচ্ছে যে খাদ্য গলার্ধকরণের সময় খাদ্যবস্তু যদি শ্বাসনালীতে ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে, যাতে খাদ্যকণা শ্বাসনালী থেকে বেরিয়ে আসে। 2 নম্বর হচ্ছে যে চোখে যদি হঠাৎ ধুলো বা বালি পড়ার উপক্রম হয়, সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে এবং চোখ মুদে যায়, যাতে ধুলো চোখের মধ্যে ঢুকতে না পারে। 3 নম্বর হচ্ছে যে নাকের মধ্যে হঠাৎ যদি কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে হাঁচি হয়ে ওই বিজাতীয় বস্তুকে বার করে দেয়। তাহলে এইগুলি হলো প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার বিভিন্ন গুরুত্ব। তাহলে ধন্যবাদ স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। অর্থাৎ স্নায়ুতন্ত্র নিয়ে যে সমস্ত সিলেক্টেড ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ছিল, যেগুলো পরীক্ষায় আসতে পারে বলে মনে হয়, এরকম কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। পরবর্তীকালে আবার যদি এর বাইরেও যদি আরও কোনো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন বলে যদি মনে হয় যেগুলো আমরা সিলেবাসে বা এখানে আলোচনা করলাম না বা আজ চলে গেল, সেই কোশ্চেন যদি মনে হয় তো আমরা পরবর্তীকালে দেখে আলোচনা করে দেবো। তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে এগুলো আমাদের জানাবে। এবারে তাহলে বলি, স্টুডেন্টদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। আর যাওয়ার আগে আরও একটা কথা বারবার বলছি, যেটা তোমরা যারা সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের হোয়াটসঅ্যাপ ইনভিটেশন লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের মাধ্যমে তোমরা আমাদের সহজ পাঠ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে তোমাদের বিভিন্ন কোয়ারি, তোমরা কোশ্চেন সেগুলো করতে পারো, যেখানে আমার যথাসাধ্য রিলিভেন্ট কোশ্চেন যদি হয় আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেইগুলো কোশ্চেনগুলো সমাধান করে দেওয়ারও চেষ্টা করব। তাহলে আরও একবার জানাই প্রত্যেক স্টুডেন্টকে ধন্যবাদ। তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ পাঠ।